আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের নেক্সট রাষ্ট্রপতি কে হইতে পারে, এটা নিয়ে বেশ টক শো বলেন, আলোচনা বলেন, সব জায়গায় এটা নিয়েই আলোচনা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রপতি আমি বলবো যে এখন পর্যন্ত তিনজনকে বিভিন্ন জগতে আলোচনা হচ্ছে। এর মধ্যে আইরিন খান ফার্স্ট, আমি ওনাকে বলবো বিকজ উনি আপনার জুবাইদা রহমানের কাজিন। জুবাইদা রহমান ফার্স্ট লেডি, তো ওনার কাজিন, আপন চাচাতো বোন। ওনার বাবা আপনার নৌবাহিনীর প্রধান। তো ওনার আসলে কি যে যোগ্যতার কোনো শেষ নাই। উনি আপনার যদি রাষ্ট্রপতি পদে বসেনও এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হবে বিকজ উনি আপনার বিভিন্ন জায়গায় জব করছে। ইভেন ইউনাইটেড মিশনে পর্যন্ত উনি জব করছে। তারপরে হার্ভার্ড থেকে ওনার ডিগ্রি নেওয়া, তারপরে হচ্ছে উনি লন্ডনে থাকে। তো অনেকে বলতেছে যে তারেক রহমান সিগন্যাল দিলে উনি লন্ডন থেকে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে এখানে একটা কোয়েশ্চেন থেকে যায়, আমরা হয়তোবা আবার যারা আছি তারা বলবো যে এখানে আমি দেখলাম যে জনগণ দুইটা কথা বলতেছে, বা সাধারণ জনগণ দুইটা কথা বলতেছে। একটা হচ্ছে যে আমরা যদি ওনাকে মানে তারেক রহমান সাহেব যদি ওনাকে নেয়, আমরা বলবো যে ওনার কাজিন, আত্মীয়কে নিচ্ছে। কিন্তু না, আরেকটা পক্ষ বলতেছে যে, যেমন আমি মেজর সুমন ভাইয়ের উদ্ধৃতি দিয়ে বলতেছি, অবসরপ্রাপ্ত, তো উনি বলতেছে যে আমরা যোগ্যতার ভিত্তিতে নির্ণয় করি। মানে বাংলাদেশকে যে উন্নত, আসলে কি রাষ্ট্রপতির পদটা তো আমরা সবাই জানি যে রাষ্ট্রপতির পদটা কি পদ। এটা প্রধানমন্ত্রীর পদের সাথে অনেকটা অ্যালায়েন্স করা। তারপরে আমি বলবো যে এনিওয়ে আমি ওইদিকে না যাই, আমি এদিকটাই থাকি। সেটা হচ্ছে আইরিন খান। আইরিন খান যদি রাষ্ট্রপতি হয় তাহলে অনেকে বলতেছে যে দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। আর ইউনূস সাহেবের কথা একটু মাঝখান দিয়ে বলে নেই, এটা যদিও আমার নন ইস্যু। ইউনূস সাহেব বলতেছে যে আপনার মানে ওনাকে ধরে বেঁধে আনা যাবে না, এরকম একটা সিচুয়েশনের কথা আমি জানি। আর অনেকে ইউনূস সাহেবের কথা বলতেছে যে ইউনূস সাহেব যদি হয় তাহলে এরকম হবে, এটসেট্রা এটসেট্রা, এনিথিং এলস। তো ওনার পরিপূরক আইরিন খান ইউনূস সাহেবের পরিপূরক হইতে পারে উনি নোবেল বিজয়ী, বাট উনি নোবেল বিজয়ী না হইলেও উনি এটার পরিপূরক হইতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের দুইটা মতামত আইরিন খানকে নিয়ে। তার আগে নাসিম, উনি হচ্ছে আপনার একজন আমলা, হাসিনার সুবিধাবঞ্চিত একজন আমলা। তো ওনাকে নিয়ে ফার্স্টে কথা হয়েছিল। তো উনিও হচ্ছেন না মেবি। আর আমি যে তিনজনকে নিয়ে কথা বলবো, আরেকজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হচ্ছে আপনার কিছুদিন আগে একটা বক্তব্য দিয়ে ভাইরাল হইলো যে এরকম দেশে ভালো কিছু হচ্ছে না, তদবির চলতেছে, তদবিরের জন্য সচিবালয়ে ঢোকা যাচ্ছে না। কথাটা সত্যি। আমি বাস্তব থেকে বললাম যে কথাটা সত্যি। আহ, মানে আসলে কি যে সরকার আসবে তারপর পরে তদবির অনেক চলবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তো এই সরকারের জন্য ব্যতিক্রম কিছু না, তদবির হচ্ছে, তদবিরের জন্য ঢোকা যাচ্ছে না। ফখরুল সাহেব এই কথাটা সত্যি বলছে এবং দেশের মানে কিছুই চেঞ্জ হয় নাই। উনি পার্সনকেই বলছে যে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই মানে আমি চেঞ্জ হইতে দেখি নাই, বা আমাদের চোখেও পড়ে নাই। অনেস্টলি যদি মানে বলতে যাই আর কি। এখন উনি আবার দেখেন যে আওয়ামী লীগের জন্য মাঝে মাঝে ওনার আবার প্রাণ কাঁদে, উনি বিভিন্ন বক্তব্যতে আছে, এগুলো আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন। তারপরে আমি যদি হাফিজউদ্দিন সাহেবের কথা বলি, ওনার কথাটা থার্ডে আনলাম। আমি বলবো যে আহ, যেই দুজনের কথা বলছি তাদের অনেকটাই মেকআপ করার মতো ক্যাপাবিলিটি এবং এবিলিটি ওনার আছে। এবং উনি আপনার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং উনি কিন্তু জিয়া রহমানের সাথে ছিলেন অ্যাসিস্ট্যান্টের হিসাবে। উনি অনেক কিছু দেখছে এবং উনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা যাকে বলা হয় আর কি। উনি দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পর উনি বলছে যে 27 বছর বয়সে যুদ্ধ করছি, লাগলে 82 বছর বয়সে আবার আরেকটা মুক্তিযুদ্ধ করব আওয়ামী লীগের জন্য, বা আপনারা আসেন, উনি বলছে। আর আইনমন্ত্রী বলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা আদালতের বিষয়, আদালত নির্ণয় করবে বা আদালত সিদ্ধান্ত নেবে। আমি বলবো যে হ্যাঁ, বিচক্ষণ অ্যান্সার দিচ্ছেন আপনি, আদালতই দেখবে। আর আপনার মন্ত্রণালয়টা যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে যত কথাই বলেন না কেন, আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই। সত্যি কথা যেটা, হাসিনার আমলেও যা ছিল তার চেয়েও খারাপ হয়েছে, এটাও সত্যি কথা। আর হচ্ছে যে হ্যাঁ, বাক স্বাধীনতা আছে, এইটুকু আপনারা দিচ্ছেন, এটা যে জন্য মানুষ এখানে আপনাদের ভুলগুলো ধরাই দিতে পারে বা বলতে পারে, কথা বলতে পারে। এটা হচ্ছে আপনাদের বড় অর্জন আমি বলবো। কারণ মানুষ হচ্ছে কি জানেন, যে নিঃশ্বাস নেওয়ার মতো বাক স্বাধীনতা। নিঃশ্বাস যদি আপনার বন্ধ হয়ে যায় আপনি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না।
সো আপনি কথা না বলে কিন্তু আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। আপনার মনের কথা আপনাকে বলতে দিতে হবে। এটা এই সরকার করছে, যেটা বুদ্ধিমানের মতো কাজ করছে আর কি। এখন পর্যন্ত স্টিল নাও আছে, কিছু আইন আছে, বাট তারপরে সামনে দেখেন কি আইন পরিবর্তন হওয়ার কথা শুনছে। এনিওয়ে, তো এই তিনজনকে যদি রাষ্ট্রপতির মধ্যে এখন আপনি যদি ভোট করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে এই হাফিজউদ্দিন সাহেব আগায় থাকবে। আর কেন থাকবে সেটা হচ্ছে যে উনি দেশকে সত্যি ভালোবাসে, এবং আমি বললাম না যে যে ভঙ্গুর অবস্থার ভিতর দিয়ে যাবে, উনি বুঝবে যে একমাত্র মানে ভঙ্গুর অবস্থাটা কোথায় কোথায়। সেই জায়গাগুলোর জন্য উনি পারফেক্ট আমি মনে করি। এবং উনি যেভাবে আপনার এই স্পিকার হওয়ার পরে সবার কাছে গ্রহণযোগ্যতা পাইছে, প্লাস হচ্ছে যে উনি যেভাবে সংসদটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, সবাই খুব ওনাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, আমিও দিচ্ছি। এখন কথা হচ্ছে যে অনেকে বলতেছে যে ওনাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে উনি মানে স্পিকার পদটা খালি হয়ে যাবে। উনি হচ্ছে সরকারি দলের, আর হচ্ছে যে আরেকজন তো আছে বিপক্ষ দলের, তো উনিও ভালো, দুইজনই ভালো, আমি বলবো যে এক্সিলেন্ট। পার্থ সাহেবকে যেভাবে উনি জবাব দিচ্ছে যে ইসলামী ব্যাংক নিয়ে, আপনারা সবাই শুনছেন হয়তো। উম, তো আর হচ্ছে যে হাসিনার ব্যাপারে তো উনি বললই, আর হচ্ছে আরো ওনার কিছু বক্তব্য আছে যেগুলো আসলেই সত্যি মানে মন কেড়ে নেয়। তারপর ওনাকে নিয়ে দুটা বিতর্ক আছে, উনি 111-এর সময় বিএনপি ভাঙতে চাইছিল, আর তার আগে দিয়ে উনি আরেকটা অকারেন্স আছে। এনিওয়ে, তো সবকিছু আসলে কি যে এর চেয়ে বেশি দোষ আপনারা মানে যাদেরকে বানাইতে যাচ্ছেন, বা আমি তাদের মধ্যে আরো বেশি দোষ আমি এখানে যদি বলতে যাই, সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি বলবো যে দেখেন, দোষ আপনারা কারা করেন নাই, ওনার দোষ মানে নিতান্তই নিতান্তই এই। আর বিরোধী দল থেকে আপনার যে একজনকে তো দিতে হবে বা দুইজনকে তো দিতে হবে, তাই ওনারা অলি আহমেদকে দিচ্ছে। বিকজ না দিলে আবার অনেক কথা উঠবে যে জামাত অযোগ্য, জামাত দিতে পারে নাই, এই ধরনের কিছু। উনি হবে না সেটা আমরা জানি। আর মাঝখানে তো খন্দকার মুশাররফ সাহেবের নামও আসছিল। তো এখন একমাত্র তারেক রহমান সাহেবই জানে যে আসলে নেক্সট রাষ্ট্রপতি কে হচ্ছেন, মেবি। কিন্তু এটা নিয়ে বিবিসি নিউজ করে ফেলছে যে রাষ্ট্রপতি সম্ভবত হয়ে যাচ্ছে। মানে হয়তো হয়ে যাচ্ছে আর কি, ফখরুল সাহেব। তো ফখরুল সাহেবকে দিলে এখানে আপনি দেখেন যে যদি নিরপেক্ষ লোক দিতে যান, আমি বলবো যে সবাইকে বাদ দেন না হয়। এবং আপনি বললাম না যে মেজরিটির অংশে বা ভোটে যদি আগায় থাকে তাহলে হাফিজউদ্দিন সাহেব আগায় থাকে। এবং সংসদে কি হয় এটা তো সেপ্টেম্বর আমরা জানতে পারবো, ওই মাধ্যমেই হবে। আমরা চাইলে তার আগেও নিয়োগ দিতে পারি। এবং রাষ্ট্রপতির পদটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেমন জানেন, যে রাষ্ট্রপতি দেখেন যে প্রধানমন্ত্রীর পদের উপরের পদ, তারপরে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া বা পরামর্শ ছাড়া উনি কিছু করতে পারে না। উনি যদি চায় তো আগের বর্ষে উনি 1 ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দিতে পারে, কথার কথা। কিন্তু উনি সেটা করবে না, উনি সেভাবে শপথ নিচ্ছে। এটার জন্য ওনার আবার ব্যাখ্যা দিতে হবে যে উনি কেন করছে। তো ওই ক্ষমতা কিন্তু তার কাছে আছে। এবং রাষ্ট্রের কোনো ধরেন ক্রাইসিস মুহূর্তে উনি আপনার আহ, দেশটাকে রক্ষা করার মতো অধ্যাদেশ জারি করতে পারে। তো রাষ্ট্রপতির পদটা আরো অনেক গুরুত্ব বহন করে। আর অন্যদিকে আরেকদিকে হচ্ছে বলতে পারেন যে রাষ্ট্রের অলংকার, অলংকৃত একটা পদ আর কি, সর্বোচ্চ আসন। আর বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতির আইনটাকে এমনভাবে প্যাঁচমেরা ঢুকাই দেওয়া হয়েছে যে মানে প্রধানমন্ত্রীর অনুমতি বা প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি ওইভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। বাট রাষ্ট্রপতি যদি একতরফা সিদ্ধান্ত নিতে চায় তাহলে ওই ক্ষমতা তার দেওয়া আছে। এনিওয়ে, এখন মানে জাস্ট একটা পেঁচানো গুছানো একটা ইয়া বানায় রাখছে আর কি, আমার কাছে তাই মনে হয়। তাই বললাম। ভালো থাকবেন সবাই। আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রপতি চাইলে আপনার দুইজন এমপির ভোটেও নাকি রাষ্ট্রপতি হয়ে যেতে পারে। আর রাষ্ট্রপতির ক্ষমতা আবার দেখেন যে এরকম দেওয়া হয়েছে সংসদে মানে সংবিধানে, যে রাষ্ট্রপতি যদি কোনো কিছু না মানতে বাধ্য হয়, প্রধানমন্ত্রী বা মানে কোনো কিছু যদি মানে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু আসে, ইমার্জেন্সি কিছু, রাষ্ট্রপতি যদি না মানতে বাধ্য হয় তাহলে সেটা 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যে মানে হ্যাঁ বলে গণ্য হবে। তো কি বুঝলেন বলেন? মানে কিছু বোঝা গেল রাষ্ট্রপতি কি করবে বা প্রধানমন্ত্রী কি করবে? মানে এরকম একটা হযবরল টাইপের অবস্থা। মানে আমি বলবো যে এটা কি হাসিনার আমলের সংবিধানে ঢোকানো হয়েছিল নাকি না, তার তার আগে আমার ঠিক সঠিক জানা নেই। এনিওয়ে, আমরা রাষ্ট্রপতির সামনে কে হবে এটা নিয়ে অনেক কথা চলতেছে, অনেক কিছু আমরা অচিরেই জানতে পারবো। এক একজনের এক এক পছন্দ। তবে আমার পছন্দটা আমি বলি যে গরিব মানুষের কোনো সন্তান, কথার কথা বললাম, যে অবশ্যই মেধার দিক বা যোগ্যতার দিক মানে ভালো মানুষ, সবচেয়ে বড় কথা যেটা মনুষ্যবোধ বা ভালো মানুষ যিনি, তাকে জনতার মধ্য থেকে যদি পারেন নির্বাচন করেন তাহলে মানুষ সবচেয়ে বেশি খুশি হবে। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি তাহলে সবাই মাহমুদুর রহমানের কথা বলতেছে, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক।
ওনার কথা বলতেছে। এই লোকটা অনেকটাই নিরপেক্ষ এবং মজলুম। ওই যে বলছে যে ভঙ্গুরের ভিতর দিয়ে গেছে, ভঙ্গুরের ভিতর দিয়ে না গেলে আপনারা বুঝবেন না। আর আইরিন খানকে দিতে পারেন, আমার ধারণা যে উনি যেহেতু সুশিক্ষায় শিক্ষিত, মানে বলতে পারেন যে অনেক অনেক হাই লেভেলে উনি অনেক প্রচুর জব করছে এবং বয়স্ক মহিলাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনার ওনাকে দিতে পারেন যদি নিরপেক্ষ মনে করেন আপনারা। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।